গত জুন 2026 ক্ষমতা গ্রহণের ঠিক 4 মাস পর প্রধানমন্ত্রী তারেক রহমান তার প্রথম বিদেশ সফরে গেলেন। সাথে ফার্স্ট লেডি ডক্টর জুবাইদা রহমান, পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান এবং একটা হাই লেভেল 23 সদস্যের প্রতিনিধি দল। দিস ইজন্ট জাস্ট অ্যানাদার রুটিন স্টেট ভিজিট। এটা ছিল বাংলাদেশের নতুন সরকারের ফরেন পলিসির প্রথম এবং সবচেয়ে বড় মেসেজ। ঢাকা প্রথম সফরে কোথায় যাবে, কার সাথে বসবে, কি ডিমান্ড করবে, এই প্রতিটি চালের উপর কিন্তু গ্লোবাল ক্যাপিটালগুলোর কড়া নজর ছিল, স্পেশালি নিউ দিল্লির। 6 দিনের এই হাই স্টেক সফরে গন্তব্য ছিল দুইটা, মালয়েশিয়া আর চীন। মালয়েশিয়ায় মাত্র 18 ঘন্টা আর চীনে টানা 4 দিন। এই সফরে আমাদের কি অর্জিত হলো, এক্সপেকটেশনগুলো কি ছিল, কোথায় গ্যাপ রয়ে গেল, আর ভারতকে কেন এতটা গভীরভাবে ভাবাচ্ছে এই সফর, সব কিছু মিলিয়ে আজকের এই পাওয়ার প্যাক্ট অ্যানালাইসিস। আমি আপনাদের ডেল এইচ খান, আপনারা দেখছেন ডিকোড উইথ ডেল এইচ খান। চলুন শুরু করা যাক। ফার্স্টে আসুন মালয়েশিয়া সফরটা একটু ডিকোড করি। মালয়েশিয়া কিন্তু আমাদের শুধু একটা ট্র্যাডিশনাল ফ্রেন্ডলি স্টেটই না, এটা আমাদের রেমিটেন্সের একটা বিশাল হাব এবং প্রায় $3 বিলিয়ন দ্বিপাক্ষিক বাণিজ্যের পার্টনার। বাট ক্রাইসিসটা কোথায়? 2024 সালের জুন থেকে মালয়েশিয়ায় বাংলাদেশি লেবার রিক্রুটমেন্ট বন্ধ। লক্ষ লক্ষ ফ্যামিলির ভাগ্য এর সাথে জড়িত এবং সরাসরি তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আগে ফরেন সেক্রেটারি আসাদ আলম সিয়াম তিনি মিডিয়াকে জানিয়েছিলেন যে একটা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট বা এফটিএর TOR নির্ধারণ করে একটা MU সাইন হলেও হতে পারে। এছাড়া লেবার মার্কেট পুরোপুরি রিওপেন করার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট, পেট্রোনাস পেট্রোবাংলা LNG কোঅপারেশনের রিয়েল ইমপ্লিমেন্টেশন এবং ইকোনমিক জোনে মালয়েশিয়ান ইনভেস্টমেন্টের একটা বড় প্রমিস নাকি এবারের ভিজিটে আশা করা হচ্ছিল। বাট হোয়াট ইজ দ্য রিয়ালিটি? PM আনোয়ার ইব্রাহিম এবং রাজা সুলতান ইব্রাহিমের সাথে হাই লেভেল মিটিং হয়েছে ঠিকই, সাইন হলো একটা কালচারাল MU আর কাউন্টার টেরোরিজমের আর ইনভেস্টমেন্ট কোঅপারেশনের দুইটা এক্সচেঞ্জ অফ নোটস। এখন প্রশ্ন হলো, লেবার মার্কেটের কি অবস্থা? মালয়েশিয়ায় মাত্র 8,000 বাংলাদেশি কর্মী নেওয়ার আশ্বাস দিয়েছে এবার এই ভিজিটের পর। সাউন্ডস গুড, বাট নট রিয়েলি। একসময় মালয়েশিয়ায় বছরে আমাদের 1 লাখের বেশি কর্মী যেত, সেই তুলনায় এই 8,000 হলো মাত্র 8%। এটা একটা শুভ সূচনা, কিন্তু মার্কেট সম্পূর্ণ চালু হওয়ার সেই কাঙ্ক্ষিত ঘোষণা কিন্তু আসেনি। আর FTA-র ক্ষেত্রে কি হলো? যেটা প্রত্যাশিত ছিল সেই টার্মস অফ রেফারেন্সের MU কিন্তু সাইন হয়নি। এর বদলে এসেছে একটা মৌখিক প্রতিশ্রুতি যে 2027 সালের মধ্যে একটা মিউচুয়ালি বেনিফিশিয়াল FTA শেষ করার এইম করা হয়েছে, লক্ষ্যমাত্রা সেট করা হয়েছে। লক্ষ্য ভালো, কিন্তু কোনো লিগ্যাল বাইন্ডিং কিন্তু নাই। তবে সিলভার লাইনিংও আছে, পজিটিভ দিকটা এড়ানো যাবে না কিন্তু। পেট্রোনাস, এক্সিয়েতা, এয়ার এশিয়া, পেরোদা এবং MMC পোর্টের টপ CEOরা আমাদের প্রধানমন্ত্রীর সাথে ডিরেক্টলি বসেছেন এবার। কূটনৈতিক পাইপলাইন তৈরির দৃষ্টিকোণ থেকে এটা অত্যন্ত ক্রুশিয়াল। এছাড়া ASEAN সেক্টরাল ডায়ালগ পার্টনার এর বিড এবং RCEP মেম্বারশিপের আকাঙ্ক্ষাকে মালয়েশিয়া ফুল সাপোর্ট দিয়েছে, যা ভবিষ্যতের জন্য একটা বড় ডিপ্লোম্যাটিক পটেনশিয়াল। তাহলে মালয়েশিয়া সফরের স্কোর কার্ড কেমন দেখাতে পারে? যদি রেটিং করতে বলা হয় তাহলে আমি দেব 10-এ 6। কূটনৈতিকভাবে সফরটা খুবই উষ্ণ ছিল, কিন্তু কোর ইকোনমিক ডিলগুলো অধরাই রয়ে গেল। 18 ঘন্টার শর্ট ভিজিটে এর চেয়ে বেশি ডেলিভারেবলস বের করাটাও কিন্তু কঠিন।
এবার আসি চীন সফর প্রসঙ্গে। মালয়েশিয়া থেকে পিএম সরাসরি ল্যান্ড করলেন চীনের ডালিয়ানে, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সামার ডাভোসে। সেখানে তারেক রহমান ক্লাইমেট লিডারশিপ ইন শিফটিং গ্লোবাল ল্যান্ডস্কেপ সেশনে একটা চমৎকার স্পিচ দিলেন। 90টার বেশি দেশের 1700+ লিডারদের সামনে বাংলাদেশকে ক্লাইমেট রেজিলিয়েন্ট এবং লিডারশিপ দেওয়ার মতো এক স্ট্রং নেশন হিসেবে প্রেজেন্ট করার এই সুযোগটা তিনি দারুণভাবে কাজে লাগিয়েছেন। এরপর আসল খেলা শুরু হলো বেইজিংয়ে। 25 জুন গ্রেট হল অফ দ্য পিপলে প্রিমিয়ার মানে প্রাইম মিনিস্টার লি সিয়াংয়ের সাথে অফিসিয়াল দ্বিপাক্ষিক বৈঠক। রেজাল্ট 13টা এমইউ এবং 2টা হার্ড এগ্রিমেন্ট। 26 জুন প্রেসিডেন্ট শি জিনপিং, এনপিসি চেয়ারম্যান ঝাও লেইজি এবং পানি সম্পদ মন্ত্রী লি গুইংয়ের সাথে হাই প্রোফাইল বৈঠক হলো এবং বাংলাদেশ চীন সম্পর্কের ইতিহাসের মাত্র তৃতীয়বারের মতো একটা জয়েন্ট কমিউনিক জারি করা হলো, যেখানে সম্পর্ককে চায়না বাংলাদেশ কমিউনিটি উইথ এ শেয়ার্ড ফিউচারের মতো একটা নেক্সট লেভেল স্ট্র্যাটেজিক ডাইমেনশনে নিয়ে যাওয়ার ঘোষণা এলো। তাহলে আসুন প্রত্যাশা বনাম বাস্তবতার নিরিখে এই চীন সফরের একটা রিয়েল ডিকোড করে দেখি। চীনের ডিলগুলো একটু রিয়েলিটি চেক করলে আমরা দেখতে পাই আমাদের এক্সপেকটেশন কী ছিল আর দিন শেষে টেবিলে কী আসলো। প্রথমেই আসি ফাইন্যান্সিয়াল প্যাকেজের কথায়। ঢাকা আশা করেছিল প্রায় $6 বিলিয়ন একটা বড় অর্থায়নের প্রতিশ্রুতি, যার মধ্যে ছিল ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে, পাওয়ার গ্রিড, রাজশাহী ওয়াসা, মোংলা পোর্ট আধুনিকায়ন, তিস্তা প্রজেক্ট এবং গ্রিন এনার্জি। বাস্তবে কী পেলাম? 13টি এমইউ সাইন হয়েছে, যার মধ্যে আছে গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ বা জিডিআই, এটাতে বাংলাদেশের অংশগ্রহণ, গ্রিন ডেভেলপমেন্ট, মংলা পোর্টের ফ্রেমওয়ার্ক, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, টেকনিক্যাল এডুকেশন, মিডিয়া কোঅপারেশন, কাঁঠাল রপ্তানি আর ম্যান্ডারিন ভাষা শিক্ষা। ম্যান্ডারিন মানে হচ্ছে চীনা ভাষা। তবে ভালো খবর হলো তিস্তা নদী ব্যবস্থাপনায় কিন্তু চীনের ফুল সাপোর্টের প্রতিশ্রুতি এসেছে। দ্বিতীয়ত আমাদের ডিফেন্স কোঅপারেশন। একটা বড় হাইপ ছিল যে চীনের কাছ থেকে J-10CE যুদ্ধবিমানের ডিলটা এবার ফাইনাল হবেই হবে। এমনকি গুঞ্জন ছিল যে পিএমের বিমানের দুপাশে 2টা J-10 ফাইটার জেট স্কট করে তিনি বাংলাদেশে ফিরবেন। বাট রিয়ালিটি হলো ডিফেন্সের সরাসরি কোনো বড় চুক্তি এবার হয়নি। এসেছে একটা 2+2 আলোচনার আশ্বাস, মানে আমাদের পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয় একযোগে ফিউচারে এই ডিফেন্স ইস্যুগুলো নিয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাথে ডিসকাস করবে। তবে এখানে একটা বিগ সারপ্রাইজ আছে যা আমাদের এক্সপেকটেশনের বাইরে ছিল। কি সেটা? চীন কিন্তু ব্রিক্স এবং এসসিও মানে হচ্ছে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন, এই ব্রিক্স এবং এসসিওতে বাংলাদেশের পার্টনারশিপের আকাঙ্ক্ষাকে ফুললি সাপোর্ট করেছে। এটা একটা বড় কূটনৈতিক সাফল্য। কিন্তু ক্যাচটা কোথায় জানেন? সেই $6 বিলিয়ন কোনো নির্দিষ্ট অর্থ ছাড়ের ডাইরেক্ট কমিটমেন্ট এখনও কিন্তু আসেনি। ইন্টেন্ট টু কোঅপারেট আছে, মানে কোঅপারেট করতে চাওয়ার সদিচ্ছা আছে, কিন্তু সাইন্ড ফাইন্যান্সিং কমিটমেন্ট নেই। আর একটা পলিটিক্যাল সেন্সিটিভ ও নতুন মুভ হলো বিএনপি আর সিপিসি বা কমিউনিস্ট পার্টি অফ চায়নার মধ্যে পার্টি টু পার্টি একটা এমইউ সাইন হয়েছে। তাহলে চীন সফরের স্কোর কার্ডটা কেমন দেখাবে? আমার মতে এই সফরের রেটিং হতে পারে 10-এ 8। পলিটিক্যাল সিগন্যালিং অত্যন্ত পজিটিভ, মাল্টিল্যাটারাল গেইনস এক্সপেকটেশনের চেয়েও বেশি বলবো, কিন্তু ফান্ডের বাস্তব পরিমাণ এখনও আনসার্টেইন। তবে জিডিআইতে জয়েন করাটা কিন্তু 2016 সালে যে বিআরআইতে যুক্ত হয়েছিলাম আমরা, তারপর গত 1 দশকের সবচেয়ে বড় স্ট্র্যাটেজিক শিফট। এবার আসি
নয়াদিল্লির কপালে চিন্তার ভাঁজ নিয়ে কি সেই ভারতের উদ্বেগ। এই সফরের সবচেয়ে সূক্ষ্ম কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট ডাইমেনশন হলো ভারতের রিয়াকশন। ব্যাক স্টোরিটা খেয়াল করেন, ভারতের পিএম নরেন্দ্র মোদী কিন্তু বেইজিংয়ের আগেই আমাদের পিএম তারেক রহমানকে দিল্লি সফরের ইনভাইটেশন পাঠিয়েছিলেন। তারেক রহমান সেটা নীতিগতভাবে অ্যাকসেপ্টও করেছিলেন। কিন্তু ফাস্ট ফরওয়ার্ড টু জুন, প্রথম বিদেশ সফর হলো মালয়েশিয়া আর চীনে, নট ইন ইন্ডিয়া। ঐতিহাসিকভাবে বাংলাদেশের সরকার প্রধানের প্রথম গন্তব্য থাকে দিল্লি। সেই ট্র্যাডিশন এবার ব্রেক করা হলো। ইন্ডিয়ান মিডিয়া এটাকে একটা স্ট্রং সিগন্যাল বা সংকেত হিসেবেই দেখছে। ঢাকা খুব চালাকি করে মালয়েশিয়াকে ফার্স্ট স্টপ বানিয়ে একটা জিও পলিটিক্যাল ব্যালেন্স করার চেষ্টা করেছে এবং দিল্লি সেই মেসেজটা খুব ভালোভাবেই রিড করেছে। ভারতের এই যে উদ্বেগ, এটা মূলত 3টা লেয়ারে বিভক্ত। লেয়ার নাম্বার 1, তিস্তা আর চিকেন নেক। চীনের পাওয়ার চায়না কোম্পানি ইতিমধ্যে 3 বছর ধরে তিস্তায় জরিপ চালাচ্ছে। তিস্তা যখন সিকিম পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশে ঢুকছে, সেখানে চাইনিজ ইঞ্জিনিয়ারিং ইম্প্যাক্ট তৈরি হলে ভারতের যে এতদিনকার হাইড্রো হেজুমেনি বা বাংলাদেশের বিরুদ্ধে চালানো পানি সন্ত্রাস, সেটা কিন্তু ভেস্তে যেতে পারে। তার চেয়েও বড় স্ট্র্যাটেজিক থ্রেট হলো ভারতের চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোরের একদম কাছে চাইনিজদের ফিজিক্যাল প্রেজেন্স দিল্লিকে মারাত্মক নার্ভাস করে তুলেছে। সেকেন্ড লেয়ার বা দ্বিতীয় স্তরে আছে হচ্ছে স্ট্র্যাটেজিক ডেপথ বা কৌশলগত গভীরতা। বাংলাদেশ যখন চীনের থেকে জেট-10CE যুদ্ধবিমান কেনার কথা ভাবছে, ইন্ডিয়া তখন কড়া একটা লাইন টানছে। তারা ইকোনমিক কোঅপারেশন যেমন BRI বা GDI সহ্য করতে পারে, কিন্তু সামরিক প্রতিরক্ষা ক্ষেত্রে এই অ্যাডভান্সমেন্টকে সহ্য করা তাদের জন্য খুবই কঠিন। দ্যাট ইজ এ ডাইরেক্ট রেড লাইন ফর ইন্ডিয়া ইন কেস অফ বাংলাদেশ। আর থার্ড লেয়ার যেটা, সেটা হচ্ছে রিজিওনাল ইনফ্লুয়েন্স বা আঞ্চলিক প্রভাব। মংলা বন্দর এলাকায় চীনা স্পেশাল ইকোনমিক জোন এবং বাংলাদেশ মিয়ানমার চীন অর্থনৈতিক করিডোরের মেগা প্রপোজাল, এগুলো ভারতের ভূকৌশলগত নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে খুব বড় মাথা ব্যথার কারণ। এক্ষেত্রে এবার দিল্লির কাউন্টার স্ট্র্যাটেজি বা সাইলেন্ট সিগন্যালসগুলো নিয়ে একটু কথা বলি। ভারত কিন্তু এই ইস্যুতে কোনো লাউড প্রোটেস্ট বা প্রকাশ্য চিৎকার চেঁচামেচি করছে না। শুভেন্দু নীরব, হেমন্ত নীরব। রেদার দে আর সেন্ডিং সাম সাইলেন্ট বাট হাইলি ক্যালকুলেটেড সিগন্যালস। তারিখটা খেয়াল করেছেন? গত 28 জুন বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা আবার রিওপেন করলো ভারত। কানেক্ট দ্য ডটস। ঠিক যেদিন বেইজিংয়ে শি জিনপিংয়ের সাথে বৈঠক হচ্ছে, ঠিক সেই দিন এই ঘোষণা এলো। এবার আসি প্রোটোকল গেমের ব্যাপারে। ভারতের হাই কমিশনারকে ক্যাবিনেট মন্ত্রী সমমূল্য মর্যাদা দিয়ে এক হাই লেভেল প্রোটোকল দেওয়া হয়েছে। আর রিজিওনাল সিগন্যালটা কি? ঠিক একই সপ্তাহে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত 20 মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানির যে কথা ছিল, ভারত সেখানে টেকনিক্যাল বাধা দিল। এই বিদ্যুৎ আর আসবে না। খুবই ছোট কিন্তু অত্যন্ত ডিরেক্ট একটা রিজিওনাল মেসেজ। ভারত বাংলাদেশকে আরেকবার বোঝানোর চেষ্টা করছে হু ইজ দ্য বস ইন দিস রিজিয়ন। যাই হোক, জিওপলিটিক্সের দাবার বোর্ডে কোনো চালই কিন্তু অ্যাক্সিডেন্টাল না। ভারতের বর্তমান যে উদ্বেগ বা কনসার্ন, সেটাকে যদি আমরা প্রপারলি ডিকোড করি, তাহলে মূলত 3টা লেয়ার দেখতে পাব। প্রথম স্তরটা হচ্ছে দ্য তিস্তা ফ্যাক্টর আর চিকেন স্নেক। এখানে ফার্স্ট পয়েন্ট হলো তিস্তা নদী। গত 3 বছর ধরে চীনা কোম্পানি পাওয়ার চায়না এই অববাহিকা জরিপ চালাচ্ছে। থিঙ্ক অ্যাবাউট ইট, সিকিম থেকে পশ্চিমবঙ্গ হয়ে তিস্তা যখন বাংলাদেশে ঢুকছে, সেখানে যদি চাইনিজ ইঞ্জিনিয়ারিং ইম্প্যাক্ট তৈরি হয়, তাহলে ওয়াটার পলিটিক্সে ভারতের যে এতদিনের হাইড্রো হেজিমনি বা বাংলাদেশের বিরুদ্ধে পরিচালিত ধারাবাহিক এবং পরিকল্পিত পানি সন্ত্রাস, সেটা কিন্তু একটা বড় ধাক্কা খাবে। তার চেয়েও বড় স্ট্র্যাটেজিক থ্রেট কোডটা, ভারতের ভূখণ্ডগত সবচেয়ে দুর্বল জায়গা
যা তাদের চিকেন্স নেক নামে পরিচিত, সেই শিলিগুড়ি করিডোর, এই করিডোরের একদম কাছাকাছি চীনাদের ফিজিক্যাল প্রেজেন্স দিল্লিকে মারাত্মক রকমের নার্ভাস করে তুলেছে। দ্বিতীয় স্তর, স্ট্র্যাটেজিক ডেপথ বা কৌশলগত গভীরতা। বাংলাদেশ যখন চীনের কাছ থেকে J-10C যুদ্ধবিমান কেনার কথা ভাবছে, বিবেচনা করছে, তখন দিল্লির কপালে চিন্তার ভাঁজ পড়াটাই স্বাভাবিক। ইন্ডিয়া কিন্তু ইকোনমিক কোঅপারেশন, যেমন ধরেন BRI বা GDI আর মিলিটারি ডিফেন্স কোঅপারেশনের মধ্যে খুব ক্লিয়ার একটা ডিফারেন্স তৈরি করে। অর্থনৈতিক সহযোগিতা তাদের জন্য একটা পর্যায় পর্যন্ত সহনীয় হতে পারে, কিন্তু সামরিক ক্ষেত্রে এই অ্যাডভান্সমেন্ট, দ্যাট ইজ এ ডিরেক্ট রেড লাইন ফর ইন্ডিয়া। এবার সেই তৃতীয় স্তর বা থার্ড লেয়ারে, যেটা হচ্ছে রিজিওনাল ইনফ্লুয়েন্স বা আঞ্চলিক প্রভাব এবং করিডোর পলিটিক্স। মংলা বন্দর এলাকায় চীনা স্পেশাল ইকোনমিক জোন এবং বাংলাদেশ মিয়ানমার চীন অর্থনৈতিক করিডোর, যে মেগা প্রপোজাল, এগুলো ভারতের ভূকৌশলগত বা জিও স্ট্র্যাটেজিক নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে অনেক বড় মাথা ব্যথার কারণ। তো এক্ষেত্রে দিল্লির কাউন্টার স্ট্র্যাটেজি কী? দিল্লির কাউন্টার স্ট্র্যাটেজি হচ্ছে দিল্লি কিছু সাইলেন্ট সিগন্যাল দিচ্ছে। এই ইস্যুতে ভারত কিন্তু কোনো লাউড প্রোটেস্ট বা প্রকাশ্যে চিৎকার চেঁচামেচি করছে না। শুভেন্দুও নীরব, হেমন্তও নীরব। রাদার দে আর সেন্ডিং সাম সাইলেন্ট বাট হাইলি ক্যালকুলেটেড সিগন্যালস। তারিখটা খেয়াল করুন, গত 28 জুন বাংলাদেশের জন্য ট্যুরিস্ট ভিসা আবার রিওপেন করলো ভারত। কানেক্ট দ্য ডটস। ঠিক যেদিন বেইজিংয়ে শি জিনপিংয়ের সাথে বৈঠক হচ্ছে তারেক রহমানের, ঠিক সেই দিনই আসলো এই ঘোষণাটা। এবার আসি প্রোটোকল গেমের প্রসঙ্গে। ভারতের হাই কমিশনারকে ক্যাবিনেট মন্ত্রীর সমতুল্য মর্যাদা দিয়ে একটা হাই লেভেল প্রোটোকল দেওয়া হয়েছে। এবার আসি রিলিজিয়াসলি রিজিয়নাল যে সিগন্যালটা দেওয়া হচ্ছে সেটার ব্যাপারে। এই একই সপ্তাহে নেপাল থেকে বাংলাদেশের অতিরিক্ত 20 মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানির কথা ছিল, কিন্তু ভারত সেখানে টেকনিক্যাল বাধা দিয়েছে। এই বিদ্যুৎ আর আসবে না এখন। খুবই ছোট কিন্তু অত্যন্ত ডাইরেক্ট একটা আঞ্চলিক বার্তা। সো নাও লেটস গো ফর এ রিয়েলিটি চেক, স্ট্রাকচারাল বনাম ইডিওলজিক্যাল। তবে এই পুরো ইকুয়েশনটাকে শুধু একতরফাভাবে দেখলে কিন্তু ভুল হবে। একজন ইন্ডিয়ান অ্যানালিস্ট একটা দারুণ পয়েন্ট রেইজ করেছেন। কী সেই পয়েন্ট? বলছেন শেখ হাসিনা, যিনি ভারতের সবচেয়ে ট্রাস্টেড ফ্রেন্ড ছিলেন, তিনিও কিন্তু চীনের সাথে একটা সলিড এবং স্ট্রং রিলেশনশিপ মেনটেন করে গেছেন। রিজনটা খুব প্র্যাকটিক্যাল, পিওর বিজনেস। বাংলাদেশের মেগা ইনফ্রাস্ট্রাকচার এবং ডেভেলপমেন্টের জন্য চীন হলো সবচেয়ে বড় ক্যাপিটাল ও ফান্ডের সোর্স। সো বেইজিংয়ের সাথে ঢাকার এই যে এঙ্গেজমেন্ট, এটা কোনো মতাদর্শ বা ইডিওলজিক্যাল বিষয় না, ইটস পিওরলি স্ট্রাকচারাল। সো হোয়াট ক্যান বি দ্য আলটিমেট জিওপলিটিক্যাল স্টেটমেন্ট? চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জিয়াকুনের সাম্প্রতিক বক্তব্যটি এখানে সবচেয়ে সিগনিফিক্যান্ট। তিনি খুব ডিপ্লোম্যাটিক্যালি বলেছেন যে চীন বাংলাদেশ সহযোগিতা কোনো তৃতীয় পক্ষকে লক্ষ্য করে নয় এবং এটা তৃতীয় পক্ষের প্রভাব থেকে মুক্ত থাকা উচিত। কাকে বোঝাচ্ছে আমরা সবাই বুঝছি। এই যে একটা ফ্রেজ যে ফ্রি ফ্রম থার্ড পার্টি ইনফ্লুয়েন্স, এটা দিয়ে চীন এক ঢিলে দুই পাখি মারল। একদিকে তারা দিল্লির নিরাপত্তাজনিত উদ্বেগকে অ্যাকনলেজ করলো, আবার একই সাথে তাদের ওভার ইনফ্লুয়েন্সকে ডাইরেক্টলি রিজেক্ট করে দিল। এটাই হলো মডার্ন ডিপ্লোমেসি, যেখানে ফ্রন্ট লাইনে শুধু হ্যান্ডশেক দেখা যায়, কিন্তু ব্যাক স্টেজে চলে হাই স্টেকস জিওপলিটিক্যাল পাওয়ার প্লে। তাহলে আসুন এবার আমরা ভবিষ্যৎ সফরগুলোতে কিভাবে আমরা আরও ফলপ্রসূ রেজাল্ট নিয়ে আসতে পারি সে ব্যাপারে একটু কথা বলি। এই পুরো সফরকে যদি আমরা ডিপলি অ্যানালাইসিস করি, তাহলে কিছু স্ট্রাকচারাল লেসন বা কাঠামোগত শিক্ষা কিন্তু আমাদের সামনে বেরিয়ে আসে।
ফিউচার ভিজিটগুলোকে যদি আমরা সত্যিই রেজাল্ট ওরিয়েন্টেড করতে চাই তাহলে মূলত 4টা জায়গায় আমাদের ইমিডিয়েট ফোকাস করতে হবে। প্রথমত, দ্য কোশ্চেন অফ টাইম। মালয়েশিয়ায় মাত্র 18 ঘন্টা। থিঙ্ক অ্যাবাউট ইট। এই সময়টা কোনো ক্যাজুয়াল বা ওরাল ডিসকাশনের জন্য হয়তো ঠিক আছে, কিন্তু কোনো লিগালি বাইন্ডিং চুক্তি বা হার্ড এগ্রিমেন্ট সাইন করার জন্য ইটস হাইলি ইনএফিশিয়েন্ট অ্যান্ড ইনসাফিশিয়েন্ট। ফিউচারে এই ধরনের ক্রুশিয়াল পার্টনারদের সাথে সফরের ডিউরেশন মিনিমাম 36 থেকে 48 ঘন্টা হওয়া উচিত। সেকেন্ডলি, ডু ইউর হোমওয়ার্ক। মালয়েশিয়া সফরের আগেই কিন্তু এফটিএর টার্মস অফ রেফারেন্স, এই রেফারেন্সের এমইইউ একদম রেডি থাকার কথা ছিল, বাট রিয়ালিটি হলো সেটা ছিল না। এই ধরনের হোমওয়ার্কের ঘাটতি আমাদের মেটাতে হবে। এভরি সিঙ্গেল এই ধরনের সফরের আগে আমাদের ডেলিভারেবলস লক করতে হবে, অর্থাৎ কোন ডিলটা সাইন হবে, ঠিক কী পরিমাণ ইনভেস্টমেন্ট আসবে, সেটা সফরের আগেই ব্যাকস্টেজ ডিপ্লোমেসি দিয়ে কনফার্ম করে নিতে হবে। থার্ডলি, ট্রেড ব্যালেন্স ক্রাইসিস। মালয়েশিয়ার সাথে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কিন্তু আকাশচুম্বী। আমরা ইম্পোর্ট করি $2.35 বিলিয়ন আর এক্সপোর্ট করছি মাত্র 500 মিলিয়ন। হিউজ একটা গ্যাপ। নেক্সট যখনই এফটিএ নিয়ে আলোচনা হবে, আমাদের তৈরি পোশাক, চামড়া, ওষুধ, প্রক্রিয়াজাত খাদ্য এবং সিরামিক্সের জন্য শুল্কমুক্ত প্রবেশাধিকার বা ডিউটি ফ্রি অ্যাক্সেস ডিমান্ড করতে হবে। আর একটা ব্রিলিয়ান্ট আইডিয়া হতে পারে একটা জয়েন্ট বাংলাদেশ মালয়েশিয়া হালাল সার্টিফিকেশন অথরিটি তৈরি করা। এটা যে কোনো সাধারণ এমইইউ এর চেয়ে অনেক বেশি এফেক্টিভ প্রাতিষ্ঠানিক আউটপুট দিবে। ফোর্থলি, আমি যেটা বলবো সেটা হচ্ছে তিস্তার স্ট্র্যাটেজিক ফ্রেমিংয়ের ব্যাপারে দুটো কথা বলি। বাংলাদেশ কিন্তু এখানে একটা ক্লাসিক স্ট্রাকচারাল টানাপোড়েনের মধ্যে আছে। আমাদের একদিকে যেমন চীনের ইঞ্জিনিয়ারিং ক্যাপাবিলিটিটা দরকার, তেমনি ভারতের পানি বন্টন সহযোগিতাও সমানভাবে ক্রুশিয়াল। কারণ তিস্তায় যদি ভারত পানি না ছাড়ে তাহলে আপনি নিচে বাঁধ বানিয়ে কোনো লাভ নাই। সো সবচেয়ে স্মার্ট এবং ডিপ্লোম্যাট চাল হবে তিস্তাকে পিওর জিও পলিটিক্স থেকে আলাদা করে ফেলা। এটাকে একটা টেকনিক্যাল কোঅপারেশন হিসেবে প্রেজেন্ট করতে হবে এবং খুব বুদ্ধিমত্তার সাথে জাপানকে থার্ড পার্টনার হিসেবে এই প্রজেক্টে ইনভলভ করতে হবে। যখনই জাপান এখানে ঢুকবে, এই প্রজেক্টের যে জিও পলিটিক্যাল একটা রিডিং আছে সেটা একদম নিউট্রাল হয়ে যাবে। আর যদি জাপানকে ইনক্লুড না করা যায়, সেক্ষেত্রে এই প্রজেক্টটা বাংলাদেশ সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে করে ফেলা উচিত। এবার আসি বিএনপি আর সিপিসি পার্টির মধ্যে যে এমইউটা হলো, সেই এমইউর হ্যান্ডলিংয়ের ব্যাপারে। এই ইনোভেটিভ পলিটিক্যাল মুভটা কিন্তু বেশ রিস্কি হতে পারে যদি এর বাউন্ডারিটা আমরা ক্লিয়ার না রাখি। এই পার্টি চ্যানেলটাকে শুধুমাত্র পিপল টু পিপল কানেক্টিভিটি এবং ট্রেনিং এক্সচেঞ্জের মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত। এটাকে কোনোভাবেই স্ট্র্যাটেজিক বা পলিসি সিগন্যাল পাঠানোর মাধ্যম বানানো ঠিক হবে না। সফরে যে অর্জনগুলো হলো সেগুলোকে যদি আমরা কাগজে কলমে আটকে না রেখে বাস্তবে রূপ দিতে চাই, তাহলে আগামী 90 দিনের মধ্যে একটা রিজিড ফলো আপ অ্যাকশন প্ল্যানে যেতেই হবে। কী ধরনের অ্যাকশন প্ল্যান হতে পারে সেটা? যেমন মালয়েশিয়ার ক্ষেত্রে 4টা আর্জেন্ট স্টেপস হতে পারে। 1 নম্বরে, আগামী 30 দিনের মধ্যে শ্রম ও অভিবাসন বিষয়ক জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ বা JWG এর মিটিং কল করতে হবে এবং সেপ্টেম্বর 2026 মধ্যে একটা ফ্রেশ লেবার রিক্রুটমেন্ট এমইউ রিলিজ করতে হবে, যেখানে মাইগ্রেশন কস্টের একটা স্ট্রং সিলিং থাকবে এবং হিউম্যান ট্রাফিকিং বা পাচার চক্রের বিরুদ্ধে জিরো টলারেন্স এর পলিসি থাকতে হবে। নাম্বার 2 স্টেপ সেটা হচ্ছে আগস্ট শেষ হওয়ার আগেই বাংলাদেশ মালয়েশিয়া ফ্রি ট্রেড অ্যাগ্রিমেন্টের ফার্স্ট রাউন্ড টক শুরু করতে হবে। এটা কোনো অ্যানুয়াল রিভিউয়ের চক্করে ফেলে রাখলে হবে না।
প্রতি কোয়ার্টারে বা ত্রৈমাসিক বেসিসে আলোচনার টেবিলে বসতেই হবে। স্টেপ নাম্বার 3, পেট্রোনাস এবং পেট্রোবাংলা এলএনজি কোঅপারেশনের যে প্রাথমিক এমইইউ সেটা থেকে দ্রুত লিনিয়ার প্রোগ্রেস করে 2027 থেকে 2030 সালের জন্য একটা সলিড সাপ্লাই কন্ট্রাক্ট এবং প্রাইসিং নেগোসিয়েশনে এন্টার করতে হবে। 4 নম্বর স্টেপ, যেটা মালয়েশিয়ান পিএম আনোয়ার ইব্রাহিমকে যে বাংলাদেশ সফরের ইনভাইটেশন দেওয়া হয়েছে সেটাকে দ্রুত এক্সিকিউট করতে হবে এবং মাথায় রাখতে হবে সেই সফরটা যেন শুধু প্রোটোকল ভিজিট না হয়, সেখানে যেন একটা কংক্রিট ইনভেস্টমেন্ট সাইনিং ইভেন্ট যুক্ত থাকে। আর চীনের ক্ষেত্রে 6টা ক্রুশিয়াল মুভস সাজেস্ট করব। ফার্স্ট মুভ, এই সফরে বিডা যে চীন অফিস খোলার ঘোষণা দিয়েছে সেটা আগামী 90 দিনের মধ্যে ফুললি অপারেশনাল করতে হবে এবং সেখানে শুধু মার্কেটিংয়ের লোক বসালে চলবে না, চুক্তি করার সক্ষমতা সম্পন্ন অন্তত 3 জন ডেডিকেটেড ডিল ম্যানেজার নিয়োগ দিতে হবে যারা ম্যানুফ্যাকচারিংয়ে, এফডিআই, ইনফ্রাস্ট্রাকচার, ফাইন্যান্সিং এবং গ্রিন এনার্জি নিয়ে ডাইরেক্টলি কাজ করবে। মুভ নাম্বার 2, মোংলা বন্দর আধুনিকায়নের যে ফ্রেমওয়ার্ক সেটার ডিটেইলড ইঞ্জিনিয়ারিং সার্ভে এখনই স্টার্ট করা দরকার। রিজনটা খুব সিম্পল, এই প্রজেক্টটাতে ভারতের কনসার্ন সবচেয়ে কম এবং এটা কমার্শিয়ালি সবচেয়ে বেশি রেডি। মুভ 3, তিস্তা প্রজেক্টের জন্য একটা ত্রিপক্ষীয় টেকনিক্যাল টাস্ক ফোর্স গঠন করতে হবে যেখানে বাংলাদেশ, চীন এবং জাপানের এক্সপার্টরা থাকবে। চীনের দেওয়া জরিপ ডেটাকে দ্রুত একটা ব্যাংকযোগ্য সম্ভাব্যতা প্রতিবেদন বা ব্যাংকেবল ফিজিবিলিটি রিপোর্টে রূপান্তর করতে হবে যাতে প্রজেক্টটা কোনো পলিটিক্যাল ব্লেম গেমের শিকার হয়ে না যায়। এবার আসি মুভ নাম্বার 4, ব্রিক্স বা ব্রিক্সের ফুল মেম্বারশিপ পাওয়ার জন্য অফিসিয়াল অ্যাপ্লিকেশন প্রসেসের এখনই শুরু করতে হবে এবং এটাকে পুশ করতে হবে। নেক্সট ব্রিক্স সামিটের আগেই সাউথ আফ্রিকা এবং রাশিয়াকে আমাদের স্পন্সর হিসেবে লবিংয়ে কাজে লাগাতে হবে। ব্রিক্সের পাশাপাশি আসিয়ানের ক্ষেত্রেও আমাদের কাজ করতে হবে। মুভ নম্বর 5, চীনের গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ বা জিডিআইতে আমাদের জয়েন করাটা যেন শুধু কাগজের দলিলে আটকে না থাকে। নেক্সট 180 ডেইজের মধ্যে 3 থেকে 5টি স্পেসিফিক এসডিজি লিঙ্কড প্রজেক্ট রেডি করে জিডিআই ফাইন্যান্সিংয়ের জন্য বেইজিংয়ে পাঠাতে হবে। আর স্টেপ নম্বর 6 হচ্ছে আগেই যেটা বলেছি, বিএনপি এবং চাইনিজ কমিউনিস্ট পার্টির যে চ্যানেল সেটাকে স্ট্রাকচারালি পিওর কালচারাল এবং একাডেমিক এক্সচেঞ্জের মধ্যে লক করতে হবে। যে কোনো পলিসি মেসেজ বা অফিসিয়াল সিগন্যাল সবসময় স্টেট টু স্টেট ডিপ্লোম্যাটিক চ্যানেলেই যাওয়া উচিত, পলিটিক্যাল চ্যানেলে না, যাতে পলিটিক্যাল আর ডিপ্লোম্যাটিক ট্রান্সপারেন্সি মেনটেন হয়। এটা যদি মেনটেন করা না যায় আর আমাদের দেশের পলিটিক্যাল পার্টিরা যদি একের পর এক চাইনিজ পলিটিক্যাল পার্টির সাথে এভাবে এমইও করতে থাকে তাহলে আমাদের ডিপ্লোম্যাটিক চ্যানেলগুলো আরও দুর্বল হবে এবং এটা একটা ভয়ঙ্কর কনসিকুয়েন্স আছে যেটা নিয়ে সেপারেট একটা এপিসোড করব। তো দর্শক, আমরা যদি পুরো সফরটিকে একটা ব্রডার স্ট্র্যাটেজিক লেন্স থেকে দেখি তাহলে কয়েকটা সত্য একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যায়। প্রথমত, ইন্ডিপেন্ডেন্ট ফরেন পলিসির একটা বার্তা। দিল্লিকে প্রথম গন্তব্য না বানিয়ে মালয়েশিয়া দিয়ে সফর শুরু করা এবং তারপর বেইজিংয়ে যাওয়া, ইটস আ বোল্ড স্টেটমেন্ট। ঢাকা গ্লোবাল কমিউনিটিকে খুব ক্লিয়ারলি বুঝিয়ে দিল যে বাংলাদেশ এখন থেকে তার নিজস্ব ন্যাশনাল প্রায়োরিটি এবং এজেন্ডা তাদের প্রয়োজন অনুযায়ী রেডি করবে এবং মুভ করবে। এই মেসেজ রিজিওনাল এবং গ্লোবাল একটা সিগনিফিকেন্স ক্যারি করে। দ্বিতীয়ত, ডিপ্লোমেসি বনাম ইমপ্লিমেন্টেশন। আমাদের মনে রাখতে হবে টেবিলে বসে দারুণ ডিপ্লোমেসি করলেই কিন্তু দিন শেষে পকেটে টাকা আসে না। কূটনীতি যতটা স্মার্ট হবে আমাদের অভ্যন্তরীণ ইমপ্লিমেন্টেশন মেশিনকেও ততটাই এফিশিয়েন্ট করতে হবে। ঢাকার টপ অ্যানালিস্টরা খুব ডাইরেক্টলি একটা কথা বলেছেন, কি সেটা,
যে বাইরের ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স বা ফান্ড প্রপারলি ইউটিলাইজ করার যে ক্যাপাসিটি সেটা আমাদের বাড়াতে হবে। আর এর জন্য দরকার ডিপ স্ট্রাকচারাল রিফর্ম এবং ইনস্টিটিউশনাল স্ট্রেংথ। এইটা করতে না পারলে চীনের সাথে 13টা এমইউ বা মালয়েশিয়ার সাথে যে এফটিএ, এই সব বিশাল অ্যাম্বিশন সব কিছু শেষ পর্যন্ত স্রেফ অবাস্তবায়িত চুক্তির কবরস্থানে পরিণত হবে। থার্ডলি, দ্য ব্যালেন্সিং অ্যাক্ট। ব্যালেন্সিং কিন্তু কোনো ওয়ান টাইম জব না, ইটস এ কন্টিনিউয়াস প্রসেস। চীন সফর তো হলো, এবার দিল্লি সফরকে আমাদের টপ প্রায়োরিটিতে রাখতে হবে। ভারতের সাথে আমাদের সীমান্ত সমস্যা, পানি বন্টন, বাণিজ্য সুবিধা এবং সিকিউরিটি ডায়ালগ সব কিছু সমান্তরালে সচল রাখতে হবে। চীনের সাথে ডিপ স্ট্র্যাটেজিক রিলেশন এবং ভারতের সাথে ক্লোজ কোঅপারেশন, এই দুটোকে একসাথে ব্যালেন্স করে এগিয়ে যাওয়া বাংলাদেশের জন্য কোনো চয়েস না, ইটস আ কম্পালশন। কারণ ভুললে চলবে না, ভারতের সাথেই আমাদের প্রায় 4096 কিলোমিটার বিশাল একটা বর্ডার আছে। এবং সব শেষে সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে পয়েন্টটার কথা বলবো সেটা হলো, কূটনীতি কিন্তু কোনো এমইউ কাউন্টিং গেম না যে কয়টা এমইউ সই হলো তা দিয়ে সাকসেস মাপা হবে। দিন শেষে এই সফরের আসল সফলতা মাপা হবে খুব প্র্যাকটিক্যাল কিছু ইন্ডিকেটর দিয়ে। ঠিক কতজন বাংলাদেশি কর্মী মালয়েশিয়ায় একটা ডিগনিফাইড জব পেল, মোংলা পোর্ট কতটা মডার্নাইজ হলো, তিস্তা প্রকল্পে বাস্তবে কত $1 মিলিয়ন ইনভেস্ট হলো, আর কতটুকু পানি বাংলাদেশের তিস্তা পাড়ের মানুষজন পেল, আর বিডার খাতা কলমে ইনভেস্টমেন্ট কনভার্সন রেট কতটা বাড়লো, সেই হিসাবটা পাওয়া কিন্তু এখনও বাকি। এই সফর দুটা ডেফিনেটলি খুব ভালো হয়েছে, ডিপ্লোম্যাটিক গ্রাউন্ড ওয়ার্কও স্টার্ট হয়েছে, কিন্তু আসল পরীক্ষা এখন বাস্তবায়নের মাঠে। আর সেই পরীক্ষার রেজাল্টেই ফিউচারে ডিসাইড করবে তারেক রহমানের এই প্রথম বিদেশ সফর কি আসলেই ইতিহাসে বাংলাদেশের জন্য একটা গেম চেঞ্জিং স্ট্র্যাটেজিক টার্নিং পয়েন্ট হিসেবে চিহ্নিত হবে, নাকি এটা স্রেফ আর একটা রুটিন প্রোটোকল সফর হিসেবেই ডাস্টবিনে গিয়ে জমা হবে। আজকের এই ডিটেইলড অ্যানালাইসিস নিয়ে আপনার কি মতামত? এই সফরের কোন ডাইমেনশনটা আপনার কাছে সবচেয়ে বেশি ক্রুশিয়াল মনে হয়েছে? মালয়েশিয়ার লেবার মার্কেট, চীনের জিডিআই, নাকি দিল্লির এই সাইলেন্ট রিয়াকশন? কমেন্ট সেকশনে আপনার থটস আমাদেরকে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর এই ধরনের স্ট্র্যাটেজিক ডিকোড রেগুলার পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আজ এ পর্যন্তই। আমি ডেল এইচ খান, ডিকোড উইথ ডেল এইচ খান থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। স্টে টিউনড, স্টে অ্যানালিটিক্যাল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।